স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীর হাটে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা কম, আগামীকাল থেকে বেচা কেনা জমার আশা বিক্রেতা এবং ইজারাদারদের। করোনার ঝুঁকির মাঝে রাজধানী ছাড়ছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানজট ও তীব্র গরমে পশু পরিবহন নিয়ে ভোগান্তিতে খামারিরা। রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে 2 বাসের সংঘর্ষে নিহত 6 জন, আহত কমপক্ষে 20 জন। করোনা উপসর্গ নিয়ে খুলনা সহ দেশের 15 জেলায় 180 জনের মৃত্যু। এবারে সিলেট অঞ্চলে বাড়ছে সংক্রমণ, মারা গেছেন 11 জন। এবং করোনা শুধু সংকট নয়, আর্থসামাজিক উন্নয়নে বাধা, সরকারের প্রণোদনার কারণে গতিশীল আছে অর্থনীতি, বললেন প্রধানমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীর হাটগুলোয় পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা কম। আজও বিভিন্ন জেলা থেকে হাটে আসছে কোরবানির পশু, তবে হাটে পশুর দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দাম আরেকটু সহনীয় হলে গরু কিনবেন বলছেন তারা। আগামীকাল থেকে হাট জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন বিক্রেতা এবং ইজারাদাররা। প্রতিটি হাটেই আজও উপেক্ষিত রয়ে গেছে স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতাদের অনেকেই মাস্ক পরছেন না। কোনো হাটে যদি ইজারাদার নির্দেশনা অমান্য করেন তাহলে হাট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এবছর 2 সিটিতে 20টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বসেছে 20টি কোরবানির পশুর হাট। রাজধানীতে পশুর হাট বসানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে 46টি শর্ত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আফতাবনগর পশুর হাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পশুর হাটে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে কিনা, ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন কিনা, আর 46টি যে শর্ত দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কি কি রয়েছে? দেখুন, গতকালকে থেকে আসলে আনুষ্ঠানিক যে পশু বিক্রি সেটি শুরু হয়েছে ঢাকার 2 সিটির 20টি পশুর হাটে। এর মধ্যে আপনাকে একটু তথ্য দিতে চাই যে ঢাকা উত্তরে এবার একটি স্থায়ী সহ 9টি পশুর হাট বসেছে এবং ঢাকা দক্ষিণে একটি স্থায়ী সহ 11টি পশুর হাট বসানো হয়েছে। এবং গতকালকে শুক্রবার এবং গতকাল শনিবার আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হাট শুরু না হলেও অনেকে কিন্তু আসলে শুক্রবারে গরু কিনেছেন এবং গতকালও আমরা দেখেছি যে ছুটির দিন হওয়ার কারণে অনেকে কোরবানির পশু কিনেছেন। কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে আনুষ্ঠানিক পশু বিক্রির। এরপরও আজকে কিন্তু আসলে ক্রেতার যে সমাগম, সেই ক্রেতা সমাগমটি কিন্তু আসলে সকাল থেকেই আমরা খুব একটা লক্ষ্য করতে পারছি না। এর একটি অন্যতম কারণ হচ্ছে আজকে কর্মদিবস এবং এই কর্মদিবসের কারণে এখন কিন্তু আসলে অনেকেই অফিসে রয়েছেন। তবে একটি বিষয় আসলে আশা করা হচ্ছে যে বিকাল নাগাদ এই পশুর হাটগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা বাড়বে। আজকে সকাল থেকে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে বিক্রেতারা যারা আছেন দূর দূরান্তর বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা কিন্তু বেশ অলস সময়ে আসলে পার করছেন। 2-1 করে ক্রেতা আসছেন, কোরবানির পশুর দরদাম করছেন। যদি কারোর পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আসলে কোরবানির পশুটি তারা নিয়ে যাচ্ছেন। তবে যারা কিনেছেন তাদের অধিকাংশের সাথেই কথা হয়েছে, তারা যেটি বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু আসলে গরু কিনে তারা বেশ সন্তুষ্টির কথাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আসলে যেটি বলছেন যে এখন একটু দাম বেশি, তার কারণ বিক্রেতারা যারা আছেন তারা কিন্তু আসলে শেষ সময়ের জন্য এখনো অপেক্ষা করছে। তার কারণ সোমবার এবং মঙ্গলবার আরও 2 দিন এই কোরবানির হাটে কিন্তু পশু বিক্রি হবে। এমনকি ঈদের দিন 21 জুলাই, এই 21 জুলাই কোরবানির পশু বিক্রি করতে পারবেন যে অস্থায়ী হাটগুলো আছে। এবং একটি বিষয় নিয়ে রাখি যে ঢাকা উত্তর দক্ষিণ কর্পোরেশন বেশ কিছু শর্ত কিন্তু দিয়েছিল, সেই শর্তগুলো অনেকটাই কিন্তু আসলে প্রতিপালন হচ্ছে না। তার মধ্যে আছে যে অনেকেই আসলে মাস্ক পরছেন না। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি বিষয় আপনাকে একটু এখন আমি দেখাতে চাই যে প্রতিটি একটি গরু থেকে আরেকটি গরুর দূরত্ব রাখার কথা ছিল
এটিও কিন্তু আসলে আহ, আহ, যারা হাটের ইজারাদার যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন সেটিও কিন্তু আসলে তারা মানছেন না। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের অনেকে আসলে জানেনই না যে 6 ফিট দূরে দূরে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গরু বাঁধতে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে আমরা হাটে লক্ষ্য করছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু আসলে পর্যাপ্ত গরুর সরবরাহ রয়েছে, আমদানি ভালো রয়েছে, কিন্তু এরপরেও ক্রেতাদের যে উপস্থিতি সেই ক্রেতাদের উপস্থিতি কিন্তু এখন আমরা তেমনটা আসলে লক্ষ্য করতে পারছি না। এর অন্যতম একটা কারণ হতে পারে যে ঢাকায় কিন্তু আসলে কোরবানির যে পশু সেটি বিক্রি হয় সাধারণত 2 দিন আগে, কারণ ঢাকায় কোরবানির পশু কিনে রাখার তেমন কোনো আসলে জায়গা নেই, যে কারণে 2 দিন কোরবানির ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রচুর পশু উঠলেও এখনও বেচা বিক্রি সেভাবে জমেনি। হাতে সময় বেশি না থাকলেও এখনও দাম বেশি হাঁকছেন বিক্রেতারা, আর হাট ঘুরে দাম যাচাই কিছুটা সময় নিচ্ছেন ক্রেতারাও। কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জের বিভিন্ন জেলা উপজেলায় বসেছে প্রায় অর্ধশত পশুর হাট। গ্রামের হাটগুলোতে পুরোদমে বেচাকেনা শুরু হলেও এখনও জমেনি শহরের হাট। বিক্রেতারা বলছেন রাখার জায়গার অভাবে শহরের বাসিন্দাদের অনেকেই এখনো পশু কিনছেন না। তবে 2-1 দিনের মধ্যেই বদলে যাবে এই অবস্থা, যদিও ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। আমি হবিগঞ্জ গরুর বাজারে সবচাইতে বড় গরু নিয়ে আসছি। আমি বর্তমানে দাম চাইতেছি 9 লক্ষ টাকা। দাম অনেক বেশি, মানে পাইকারগুলা গরুর দাম ছাড়তেছে না। বেচা কিনি এখন শুরু হয়েছে না, শুরু হইব। বেচা কিনি ভালো কাস্টমার আছে। করোনা পরিস্থিতির মধ্যে হাট বসায় গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। এক্ষেত্রে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। গরুর বাজারে নিরাপত্তার জন্য আমরা এখানে ডিউটি করতেছি। যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশ দিচ্ছি। হাটডাকে সরগরম ঝিনাইদহের 12টি পশুর হাট। ঈদ যত এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাও। গরুর বাজার আগুন, কিনা যাচ্ছে না, ক্রেতার চেয়ে গরু বেশি, তারপরেও দাম বেশি। দেশি ছোট গরুগুলোর দাম বেশি চাচ্ছে এবং বেশি হাইব্রিড গরুগুলোর দাম কম। গত বছরে যে দাম বেচা কিনা ছিল 87, তার থেকে আল্লাহর রহমতে এবছর বাজার খুব ভালো। হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাল টাকা শনাক্তকরণ এবং ব্যাপারীদের সুরক্ষায় যা যা করার আমরা হাট কমিটির পক্ষ থেকে সবকিছুই করছি। প্রচুর পরিমাণে পশু উঠেছে চুয়াডাঙ্গার হাটগুলোতে। সময় বেশি না থাকায় বিক্রির তোড়জোড় বেশি বিক্রেতাদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর থেকে গরুর হাটের খবর জানাচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, ঈদ শুরুর আর হয়তো 2 থেকে 3 দিন মাত্র বাকি, সেক্ষেত্রে আসলে হাটে গরুর কেমন সরবরাহ দেখছেন এবং দামের অবস্থান নিয়ে ক্রেতা বিক্রেতারা কি মতামত দিচ্ছেন, এবং তার চেয়ে বড় যে জিনিসটি হচ্ছে এবারে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস স্বাস্থ্যবিধি, এটি কতটুকু মানা হচ্ছে আসলে নাটোরে হাটের ক্ষেত্রে? প্রথমে আমি যে বিষয়টা বলে রাখি যে আসলে নাটোরে গরুর হাটে যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনাটা আছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং গরু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখে গরু বাঁধতে হবে এবং মানুষকে সেই হিসাবে আসলে দাঁড়াতে হবে, কেনাবেচা করতে হবে। আসলে নাটোরে যে মানে নাটোর শুধু না, উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে কোরবানি পশুর হাট, এই নাটোরের তেবাড়িয়া হাটটা বলে পরিচিত। এই হাটে কিন্তু আসলে আজকে আমরা এখন পর্যন্ত সেই স্বাস্থ্যবিধি মানার কোনো কিছুই আমরা এখানে দেখতে পাইনি। আসলে এই স্বাস্থ্যবিধি মানানোর জন্য আমরা যে বিষয়টি দেখেছি যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য তিনি নিজেও কিন্তু আসলে এখানে স্বাস্থ্যবিধি মানতে মানুষকে উৎসাহিত করছেন, তারা মাস্ক বিতরণ করছেন। কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো রকম উৎসাহ আমরা দেখতে পাচ্ছি না। আর এর বাইরে যে আসলে যে এই হাটে অন্যান্য সময় যে পরিমাণে সাধারণ হাটগুলোতে যে পরিমাণে গরু বা ছাগল আমদানি হয়, আজকে কিন্তু কুরবানি উপলক্ষে সেই পরিমাণ গরু বা ছাগল এখানে আসেনি, তারা হাটে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, হাটে যে পরিমাণ গরু বা ছাগল এসছে এখানে কিন্তু আসলে দামের একটা তারতম্য আছে, যে এখানকার বিক্রেতারা যে পরিমাণ দাম চাচ্ছে আসলে ক্রেতারা তার 50% দামও করছে না, যার কারণে এখন পর্যন্ত কিন্তু আসলে গরু বা ছাগল আমরা বেচা কিনা তেমন একটা ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমি হাট কোম্পানির লোকদের সাথে কথা বলেছিলাম, এখানকার যারা প্রতিনিধি আছে তাদের সাথে, তারা বলেছে যে আমাদের এখানে অন্যান্য সময় যে অন্তর্পক্ষে একটা হাটে 500 পিস গরু বিক্রি হয়, সেই হাটে কিন্তু আজকে আসলে বেলা 12টা পর্যন্ত মাত্র 60 পিস গরু বিক্রি হয়েছে। আসলে এটা কিন্তু আসলে কোরবানির হাটের কোনো আসলে লক্ষণ এখানে তারাও কিন্তু দেখতে পাচ্ছে না, যার কারণে এখানকার মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি না মানা এবং নাটোর কিন্তু আসলে করোনার দিক যে একটা রেড জোনে পরিণত হয়ে আছে, এখানে কিন্তু প্রতিনিয়ত সংক্রমণ হার এবং মৃত্যু হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর যেহেতু এই হাটটি
এই জেলার একটা প্রধান হাট। এখানে বিভিন্ন উপজেলা থেকে এবং জেলার বাইরে থেকেও কিন্তু এখানে কোরবানির পশু বা অন্যান্য জিনিসপত্র এখানে আসে, যার কারণে এখানের দিকে যে করোনার একটা সংক্রমণ বৃদ্ধি পাবে বা ছড়িয়ে পড়বে এই আতঙ্কটা কিন্তু আসলে শহরের মানুষের মধ্যে আছে। যার কারণে এখানে আমরা এখন পর্যন্ত যেহেতু দেখেছি আসলে এখানে সম্পূর্ণটাই গ্রাম সাইডের মানুষজন ক্রেতা এবং বিক্রেতা, তারা কিন্তু আসলে শহরে এখনো কোনো রকম ক্রেতা আমাদেরকে আসলে চোখে সেইভাবে পড়ে নিয়ে। আর এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়টাই কিন্তু এখানে যেটা কাজ করছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই হাটকে সংরক্ষণে রাখার জন্য কিন্তু তারা ব্যাপকভাবে অভিযান শুরু করেছে। কিন্তু আসলে এত কিছু অভিযানের পরেও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের যে অশিক্ষিত মানুষ যারা এখানে এসেছে, যে এই বাপি আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। নাটোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বাপি লাহিড়ী। রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু। নানা আকারের গরু থাকলেও নজর কাটছে বিশাল আকারের কিছু পশু। বড় আকারের এসব গরুর উপযুক্ত দাম পাওয়ার আশায় নিজস্ব তত্ত্বাবধানেই হাটে তুলছেন অনেক খামারি। হৃষ্টপুষ্ট এই ষাঁড়টির নাম সুলতান। উচ্চতা 6.5 ফিটের বেশি আর ওজন 1500 কেজির মতো। রংপুরের প্রত্যাশী ডেইরি ফার্মে পালন করা শঙ্কর জাতের গরুটি উঠেছে এবার ঢাকার গাবতলীর হাটে। দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। নজর কাড়ছে একই খামারে পালন করা ষাঁড় দুলালো। 1400 কেজি ওজনের গরুটির দাম 25 লাখ টাকা চাওয়া হচ্ছে। সাধারণ যে অন্যান্য গরুকে যেভাবে খাওয়াই এভাবে খাওয়াইতেছি, যেমন গুঁড়া ভুসি, সবুজ ঘাস, আপনার বিভিন্ন ডাল ছোলা, এগুলোই খাওয়াইতেছি। ষাঁড় দুটির বয়স 5 বছর। এদের খাবারের পেছনে দিনে বর্তমানে 2500 টাকা করে খরচ করতে হয় খামারের মালিককে। আমরা বলতে চাচ্ছি আসলে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব দেশের গরু। এর মা এখানে জন্মগ্রহণ করা এবং এ যদিও বাইরে থেকে আসা। এখন যদি আমরা এর থেকে বীজ নেই বা যদি উৎপাদন করি তাহলে দেশেই এরকম জাত আনা সম্ভব। এখন সুলতান ও দুলালের ক্রেতার অপেক্ষায় তাদের মালিক। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে করোনা সংক্রমণ উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর সব বাস টার্মিনালে ভিড়, এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময় ঢাকায় পৌঁছাতে পারছে না বাস। কমলাপুর রেল স্টেশনেও ভিড় ছিল সকালে। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টো চিত্র ছিল লোকাল ও কমিউটার ট্রেনে। কারো ব্যাগ হাতে, কারো মাথায় পিঠে। রোববার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোয় এভাবে ভিড় করতে থাকেন যাত্রীরা। আগাম টিকিট কেটে নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছালেও দেখা নেই বাসের। প্রায় প্রতিটি বাসই নির্ধারিত সময়ের 4-5 ঘন্টা পর ঢাকা ছাড়ছে। কাউন্টারে কর্মীরা মহাসড়কে যানজট ও ঘাট পরিস্থিতিকে দায়ী করছেন। আর চালকরা বলছেন এবার প্রতি ট্রিপে দ্বিগুণ সময় লাগছে। সকাল 7টায় গাড়ি খুলনাতে ছাড়তে, আজকে সকাল 7টায় পাইছি। জামটা মূলত ঘাটে। এবার ওদের খুব কমই ছাড়ি না, বেশিরভাগ ছাড়ি না। গাড়ি আসবে, লোকেশন কাছাকাছি আসছে তখন টিকিট বিক্রি করি। পাবনা থেকে আমরা কালকে সকাল 7টা 7:30টার দিকে আমরা গাড়ি টানতেছি। আজকে সকালে এখানে পৌঁছাইছি। এখানে আসার পরে সব কাউন্টারে ঘুরছি, কোথাও টিকিট পাইনি। পরে এখানে একটা টিকিট পাইছি, বসে আছি কখন আসবে গাড়ি। যারা বিভিন্ন কাউন্টার ঘুরেও টিকিট পাননি, সবচেয়ে ভোগান্তিতে পড়েন তারা। কয়েক গুণ বাড়তি ভাড়ায় রওনা হতে হয় তাদের। এ নিয়ে হেলপারদের সঙ্গে চলে বাকবিতণ্ডা। ভাড়া ডবলেরও বেশি নিচ্ছে। এক একজনে 100 টাকা ভাড়া, সে জায়গা নিচ্ছে 200 টাকা, নেবে তো 160 টাকা। ভিড়ের কারণে কোথাও মানা হয়নি স্বাস্থ্যবিধি। যদিও অনিয়ম দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধির বিষয়গুলো তদারক করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক মিরপুর বিভাগ কর্তৃক একটা সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা টার্মিনাল কেন্দ্রিক দুটো জিনিস এনশিওর করবে। একটা হলো অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায়, এটা যেন না করতে পারে। এদিকে কমলাপুর রেল স্টেশনেও দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রবেশপথে ছিল প্রশাসনের নজরদারি। আন্তজেলা ট্রেনে অর্ধেক আসন ফাঁকা দেখা গেলেও গাদাগাদি করে যাত্রী বহন করা হয় লোকাল ট্রেনগুলোয়। ঢুকতেও যেই সিস্টেমটা দেখলাম, ভালো লেগেছে যে না যথেষ্ট এই হাইজিন মেনটেন করছে, বা ইচ্ছা করলে যে কেউ টিকিট ছাড়া ঢুকে পড়তে পারছে না। আমরা বিনা টিকিটে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেবো না। তো ধরেন চাপ যতই থাকুক, যদি টিকিট না পাচ্ছে তো স্টেশনে প্রবেশ করতে পারছে না, চাপটা বাড়িয়ে থাকবে। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছুটা ভিড় দেখা গেলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখেও দেখা যায়নি মাস্ক। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ যাত্রার আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, সকাল থেকেই আপনি আছেন গাবতলীতে এবং আমরা যেমনটি দেখছিলাম যে বাসের শিডিউল নিয়ে একটি ঝামেলা হচ্ছিল সকাল থেকে, যেহেতু
বঙ্গবন্ধু সেতুতে একটি দীর্ঘ যানজট পড়েছে, সেটির প্রভাব এখন আসলে বাস টার্মিনালে কেমন দেখছেন এবং ভ্রাম্যমাণ আদালত বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ সেখানে দেখছেন আপনি? আপনি যেটি বলছিলেন, সকাল থেকে আমি গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি এবং যেটি দেখছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু রং বদলাচ্ছে, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন হচ্ছে গাবতলী বাস টার্মিনালে। আমরা যখন সকালে এখানে এসে পৌঁছাই তখন কিন্তু আমরা দেখেছিলাম অনেক যাত্রীর ভিড় এবং তাদের ভোগান্তি, কারণ তারা কিন্তু সেইভাবে গন্তব্যে সঠিক সময়ে রাজধানী ছাড়তে পারছিলেন না, কারণ তাদের গাড়িগুলো যে গাড়িগুলো তারা টিকিট কেটেছিলেন সেই গাড়িগুলো রাজধানীতে প্রবেশ করতে পারছিলেন না। এখন কিন্তু রাজধানীতে গাড়ি প্রবেশ করছে। আমরা মহাসড়কের খবর নিয়েছি, মহাসড়কে কিন্তু রাতের যে যানজটটি পড়েছিল এখন রাস্তা অনেকটা ক্লিয়ার আছে, সব গাড়িগুলো আসছে। কিন্তু এখন যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে যে যাত্রীর সংখ্যা কিন্তু অনেক অংশেই কমে এসেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যাত্রী দেখছেন, এটি হয়তো যথেষ্ট যাত্রী মনে হচ্ছে, কিন্তু আমরা পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে যে কথা বলছি তারা কিন্তু বলছেন যে এটি স্বাভাবিক সময় আসলে যে পরিমাণ যাত্রী থাকে এটি আসলে সেই যাত্রীর সংখ্যা। ঈদ উপলক্ষে আসলে যে পরিমাণ যাত্রী তারা আশা করেন কিংবা যে পরিমাণ যাত্রী টার্মিনালে আসবে সেই পরিমাণ যাত্রীর দেখা কিন্তু তারা এখনো পাচ্ছেন না। তবে তারা বলছেন যে বিকালের পরে হয়তো পরিস্থিতি পরিবর্তন হবে এবং তারা যথেষ্ট সংখ্যক যাত্রী পাবে সেই আশাটি তারা করছেন। আর আরেকটি বিষয় যেটি আপনি বলছেন যে স্বাস্থ্যবিধি, সেই অবস্থাটির কিন্তু আমরা সকাল থেকে আমরা ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি। সকালে যখন আমরা এসেছিলাম তখন আমরা দেখেছি বেশিরভাগ গাড়ি ঘোড়ার ভিতরে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো রকম প্রবণতা আমরা দেখিনি। আমরা অনেক গাড়ি দেখেছি যেগুলো এই গাবতলী ছেড়েছে পুরো যাত্রী নিয়ে, অর্থাৎ অর্ধেক যাত্রী যে তাদের যে পরিবহন করার কথা ছিল সেটা তারা করেনি। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সেই ধরনের তৎপরতা না, তাদের শারীরিক উপস্থিতি যদিও গাবতলী বাস টার্মিনালে ছিল, কিন্তু সেটা যখন বেড়া আস্তে আস্তে গড়া এবং অনেক মিডিয়ার সমাগম যখন এই গাবতলী বাস টার্মিনালে হয় সেই জায়গা থেকে কিংবা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়। এবং আমরা দেখেছি 12টার পরে যে ভ্রাম্যমাণ টিম বিআরটি এর সেটি সকালে আসার কথা ছিল, তারা 12টার পরে এসেছেন এবং তারা তাদের অভিযান শুরু করেছেন। এবং আমাদের শেষ পর্যন্ত তারা জানিয়েছেন যে 10 জনকে তারা জরিমানা করেছেন, 10 জনকে তারা 4000 টাকা জরিমানা করেছেন। এছাড়া ট্রাফিক পুলিশকে কিন্তু আমরা দেখেছি রাজপথে দাঁড়িয়ে তাদেরকে অনেক গাড়িকে জরিমানা করতে, এবং তারা বলেছেন যে 10টি গাড়িকে তারা 40,000 টাকা জরিমানা করেছেন। তবে সেই পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে, এখন রাস্তায় ট্রাফিক পুলিশ নাই এবং আগের মতো। সুমন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি সায়দাবাদে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সায়দাবাদ বাস টার্মিনালে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের কেমন ভিড় পরিলক্ষিত করছেন এবং যেটি স্বাস্থ্যবিধি মানানোর জন্য যে নির্দেশনা আছে যে অর্ধেকে যাত্রী নিয়ে পরিবহন, সেটি আসলে কতটুকু মেনে চলা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের কোনো উপস্থিতি আছে কিনা সায়দাবাদে? জি, মূলত আমি যদি শুরু করি সায়দাবাদ বাস টার্মিনালে আমরা সকাল থেকে যখন অবস্থান করছিলাম তখন থেকে যে বিষয়টি আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে এই টার্মিনাল কেন্দ্রিক যাদের যাতায়াত, তারা হোক ঢাকার বাইরে যাওয়া বা এই টার্মিনাল কেন্দ্রিক যাদের চলাচল বেশি, তাদের ম্যাক্সিমামের মধ্যেই আমরা আজকে দেখেছি স্বাস্থ্যবিধি উপেক্ষিত এবং মাস্ক না পরার প্রতি তাদের ম্যাক্সিমামের অনীহা আমরা দেখতে পেরেছি। আমি যদি আপনাকে এখানকার চিত্র একটু দেখানো করি, এখানে কিন্তু শত শত মানুষ এখানে আছে, অনেকে মাস্ক পরলেও সঠিক জায়গায় মাস্ক নেই এবং এখানে থেকে যেসব দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে সেসব গাড়িতেও বলা চলে যে অনেক ক্ষেত্রে অর্ধেক আসরে অর্ধেক যাত্রী নিয়ে মূলত বাস পরিবহন করার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না, এমন অভিযোগে কিন্তু আজকে আমরা সকাল থেকে যখন খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগ থেকে এখানে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন এবং তারা মূলত এখানে দেখছেন যারা কিনা মূলত সরকারি যে নির্দেশনা এবং বিধিনিষেধ আছে সেগুলো যারা মানছেন না তাদেরকে আইনের আওতায় আনছেন। আমি যদি আপনাকে এখানে বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের বর্তমান পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটু দেখবেন যে এখানে যারা মূলত আসছেন এই জায়গাটিতে ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, যাদের মুখে মাস্ক নেই বা মাস্ক থাকলেও সঠিক জায়গায় নেই, তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 30 জনকে জরিমানা করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে বিআরটি এর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই মূলত সায়দাবাদ থেকে দক্ষিণাঞ্চল বা মূলত হচ্ছে কুমিল্লা, নোয়াখালী বা চট্টগ্রাম কেন্দ্রিক যেসব মানুষ যাতায়াত করছেন তারা কিন্তু অনেকে এই সকাল সময় বা দুপুর সময়টাকে বাছাই করে এখানে আসছেন। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে ভাড়া নির্ধারিত ভাড়ার চাইতে কিছু ভাড়া বেশি নিচ্ছে বাস মালিক কর্তৃপক্ষ, এমন অভিযোগও কিন্তু কেউ কেউ করেছেন। তবে বেশিরভাগ বাসে এখান থেকে মূলত অর্ধেক আসনে এখন পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করার তথ্যই আমাদের কাছে আছে। সবকিছু মিলিয়ে আজকে যেহেতু বলা চলে কালকে গার্মেন্টস ছুটি হবে, আজকে যারা নির্বিঘ্নে বাড়ি যেতে চাইছেন তারাই কিন্তু এই সময়টাতে ভিড় করছেন এবং তারা এখানে আসছেন। তবে বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও এখানে আছেন, তারা মূলত সার্বিক বিষয় দেখভাল করছেন।
নাহিদ কামাল ও সুমন তানভীর, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদ উপলক্ষে আজও রাজধানী ছাড়ছে মানুষ। গন্তব্যে পৌঁছাতে গাদাগাদি করে গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। যাত্রীর চাপে ফেরি ও লঞ্চ ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এদিকে তীব্র গরম ও যানজটের ট্রাক আটকে থাকায় সুস্থভাবে কোরবানির পশু পরিবহন করা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসের বাড়তি ভাড়া, নির্দেশনা না মেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন, সড়কে যানজট, এমন সব পরিস্থিতির মধ্যেই যে কোনো উপায়ে পরিবারের সাথে ঈদ করতে ছুটছে মানুষ। অনেক রোদ, গরম, কতক্ষণ ধরে আপনি গাড়ি ওসি দিয়ে রাখবো? প্রচন্ড রোদ, গরম, বসে আছে আর কি, দেশে ঈদ করতে যাব। ৬ শতাধিকের উপরে ফোর্স কিন্তু এই যানজট নিরসনে কাজ করতেছে। তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ কাজ করতেছে, ট্রাফিক পুলিশ কাজ করতেছে। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটেও। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই পারাপারের অপেক্ষায় ছিল অগণিত মানুষ। করোনা ঝুঁকির মধ্যে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে লঞ্চ ফেরিতে গাদাগাদি করে চাপছেন মানুষ। ভোগান্তি হলেও আমাদের বাড়িতে যাইতে হচ্ছে, কারণ ঈদের পরে আবার লকডাউন, দীর্ঘ ছুটি। স্বাস্থ্যবিধি তো ভাই কেউ মানতেছে না, ঠিক আছে, এখন কিছু করার নাই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে মহানগর পুলিশ বাড়ি কঠোর দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে এবং আশা করি গার্মেন্টস ছুটি হওয়ার পরও আমরা সঠিকভাবে সার্ভিস দিতে পারবো। এদিকে মাদারীপুরে বাংলা বাজার ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের তুলনায় পশু ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গরু ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লেগে গেছে, আর মোরা ব্যথা লইয়ে কিন্তু গরু তো অসুবিধা হয়ে যাবে। 2-3টা অলরেডি পড়ে আছে, বাঁচবে কিনা আসলে বলতে পারছি না। আমার অনেক শ্রমিক কাজ করতেছে। আগামীকাল যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে প্রশাসন বলছে, যাত্রী দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছেন তারা। বেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে, সেই সাথে বেড়েছে যানবাহনের চাপ। ঘাটের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘাট এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আর আমরা জানি যে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে, সেক্ষেত্রে পশুবাহী ট্রাকগুলোকে গুরুত্ব সহকারে বা প্রায়োরিটি বেসিসে আগে পারাপারের কোনো ব্যবস্থা রেখেছে কিনা ঘাট কর্তৃপক্ষ? দেখুন, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে পুরো ঘাট এলাকায় যে ব্যক্তিগত যে যানবাহনের চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে বেলা বাড়ার সাথে সাথে। একই সাথে কিন্তু লঞ্চ ঘাটে আমরা দেখেছি যে বিগত বেশ কয়েকদিনের তুলনায় আজকের যে যাত্রী চাপ ছিল সেটি কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। এবং আপনি যেমনটি বলছিলেন যে মহাসড়কের বলতে ঘাটের যে প্রবেশ মুখটি রয়েছে সেইখান থেকে মাওয়া চৌরাস্তা এবং পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পণ্যবাহী এইসব যানবাহনের দীর্ঘ জটলা কিন্তু সেখানে তৈরি হয়েছে। প্রায় বলা চলে 10 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কিন্তু এখন এই পণ্যবাহী যানবাহনের জটলা রয়েছে। তবে পশুবাহী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা বাজার থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে সেই ট্রাকগুলোকে কিন্তু আগেই ফেরিতে পার করে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে আসলে ব্যক্তিগত যে প্রাইভেট কার যানবাহনগুলোর সংখ্যা ঘাট এলাকায় খুবই কম। তবে লঞ্চ ঘাটে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। আপনি জানেন যে লকডাউন শিথিল হওয়ার পর থেকে যখন গণপরিবহন এবং লঞ্চগুলো চালু করা হয় এরপর থেকেই কিন্তু পুরো ঘাট এলাকায় আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু নানা উপায়ে যে বাস রয়েছে সেই বাসে করে সহ কিন্তু আপনার যে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা অর্থাৎ যে যেভাবেই পারছেন তারা কিন্তু এসে ঘাটে লঞ্চে করে কিন্তু ফেরিতে করেও আমরা দেখেছি যে এই ঘাট থেকে পারাপার হচ্ছেন। এবং বিগত বেশ কয়েকদিন আমরা ফেরিতে যাত্রীর চাপ খুব একটা দেখতে না পেলেও আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের পাশাপাশি ফেরিগুলোতেও কিন্তু যাত্রীর চাপ সব থেকে বেশি ছিল। তবে এতে কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছেন এইখানে প্রায় 6 দিন বেশি সময় ধরে যেসব ট্রাক চালকরা এখানে পণ্যবাহী গাড়িগুলো এখানে এসে পারাপারের অপেক্ষায় রয়েছে তারা কিন্তু একেবারে রোদে বৃষ্টিতে কিন্তু একেবারে অনেকটা ভোগান্তির শিকার হয়ে এই ঘাটে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছেন। এবং আর মাত্র 3 দিন পরে যে ঈদুল আজহা সেটিও কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাদের, কারণ যাত্রীর চাপের পাশাপাশি যে ব্যক্তিগত যানবাহনের যে গুরুত্ব ঘাট কর্তৃপক্ষ দিচ্ছে এতে করে কিন্তু তাদের
যাত্রীদের ভোগান্তি কিন্তু বাড়ছে, সেটি কিন্তু একেবারেই নিঃসন্দেহে বলা চলে। এবং ঘাট কর্তৃপক্ষের সাথে কিন্তু এটি নিয়ে আমাদের কথা হয়েছিল। তারা বলছিলেন যে তারা পর্যায়ক্রমে সেই সব গাড়ির সাথে কিন্তু এইসব পণ্যবাহী ট্রাককেও তারা পারাপারে বিশেষ গুরুত্ব দিবেন। তবে আসলে কখন নাগাদ এই ধরনের পণ্যবাহী গাড়িগুলো আসলে পারাপার করা সম্ভব হবে এই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা তাদের কাছে পাইনি। আর এছাড়াও যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লঞ্চগুলো এই ঘাট থেকে আজকে সকাল থেকে ছেড়ে গেছে, সেই লঞ্চগুলোতে কিন্তু 60% অর্থাৎ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু সেই লঞ্চগুলো এই ঘাট থেকে ছেড়ে গেছে। এতে কিন্তু প্রতি মুহূর্তে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে এটি বলা চলে। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। রংপুরের মিঠাপুকুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 বাস যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। এই ঘটনায় প্রায় 2 ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা বলছেন পুলিশ। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সকাল 7টা মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় 2টি বাসের। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। স্থানীয়রা ছুটে আসেন যাত্রীদের উদ্ধারে। 4-5 বছরকার বয়স হইবে, একটা হাত পা সব গুড়ে হয়ে গেছে, কিন্তু আমি এই কয়টাই আরেকটা দেখি গেছি। খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও পুলিশ সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আহতদের উদ্ধার করা হয়। বাস থেকে বের করে আনা হয় শিশুসহ 5 জনের মরদেহ। জোয়ানা পরিবারের কাছে আমরা 4টা মৃতদেহ উদ্ধার করি এবং ওইখানে আমরা পাশে দেখতেছেন ওইখানে সেলফি পরিবহন, ওইখানে একটা আমরা উদ্ধার করি। পুলিশ ও স্থানীয়রা জানায় অতিরিক্ত গতি ও ওভারটেক করার চেষ্টার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যখন ওভারটেক করতে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটা, তখন রংপুর থেকে আসা গাড়িটাকে আর কি মেরে দিয়েছে। রোডে গাড়ি চলাচল মোটামুটি চাপ ছিল, ওই অবস্থায় সেলফি একটা ট্র্যাককে ওভারটেক করা মাত্রই ওই সেলফির সঙ্গে জোয়ান আর কি মার খেয়েছে। ঢাকা থেকে রংপুরগামী সেলফি গাড়ি কোনো গাড়িকে ওভারটেক করার সময় ওই জোয়ানা গাড়িকে লাগা দিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। দুর্ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় খুলনা, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ 15 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 180 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে 98 জন আর উপসর্গ নিয়ে 82 জন। গ্রামাঞ্চলের অনেক রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসার কারণে প্রাণহানি বাড়ছে বলছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় খুলনা 4 হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে 26 জনের। এদের মধ্যে করোনায় মারা গেছেন 19 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 জনের। চিকিৎসকরা বলছেন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয় বাড়ছে মৃত্যু। গ্রামের রোগী যারা শেষ পর্যায়ে, যাদের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, কেবলমাত্র তখনই ওরা তড়িঘড়ি করে হাসপাতালে আসে, যার জন্য আমাদের চিকিৎসকদের তেমন কিছু করার থাকে না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে। ডেডিকেটেড করোনা ইউনিটে 7 জন করোনা পজিটিভ রোগীসহ মারা গেছেন 20 জন। করোনার এই ওয়েভে আমরা যেটা লক্ষ্য করছি যে আগের তুলনায় অপেক্ষাকৃত অল্প বয়সের রোগীদের আক্রান্তের হারও বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এদিকে 5 দিন কম থাকার পর করোনায় মৃত্যু আবারও বেড়েছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে 20 জনের। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 12 জন। এই মুহূর্তে যে স্বাস্থ্য কোভিডের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে সেটা হয়তো কতখানি সাপোর্ট দিতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রাজশাহী মেডিকেলে বেড়েছে করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু। 24 ঘন্টায় মারা যাওয়া 17 জনের মধ্যে 12 জনেরই মৃত্যু হয়েছে জ্বর, কাশি সহ নানা উপসর্গে। এদিকে চট্টগ্রাম ও সিলেটে মারা গেছেন 11 জন করে। তাদের সবাই করোনায় আক্রান্ত ছিলেন। কোনো ধরনের উপসর্গবিহীন, অক্সিজেন লাগে না এমন কোনো রোগী হাসপাতালে ভর্তি নাই। হাসপাতালে এই মুহূর্তে আজকে ভর্তি আছে আমাদের 506 জন রোগী। এই 506 জন রোগীরই অক্সিজেন লাগছে। সাতক্ষীরা মেডিকেলে আজ মারা যাওয়া 11 জনের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে নানা উপসর্গ নিয়ে। ফরিদপুরে গতকাল 21 জনের মৃত্যু হলেও আজ মারা গেছে 7 জন। বগুড়ায় করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও 19 জনের। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। চুয়াডাঙ্গায় করোনায় 6 জন সহ মারা গেছেন মোট 11 জন। এছাড়া যশোরে 8, বাগেরহাটে 5, নেত্রকোনায় 3 ও ঝিনাইদহে 4 জনের মৃত্যু হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনার প্রাদুর্ভাব বেড়েছে সিলেটেও। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন। এই নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, হঠাৎ করে এই যে মৃত্যুর হার বাড়ছে, এর কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? আর সিলেটের মানুষ স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন? প্রশাসনের নজরদারি কেমন দেখছেন সেখানে? স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সিলেটবাসী অনেকটাই উদাসীন, যার কারণেই কিন্তু এই সংক্রমণের হারটা সবচাইতে বেশি। এবং এই মুহূর্তের কথা যদি আপনাদেরকে জানাই, সিলেট বিভাগে আজকে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে 681 জন, এবং সিলেট জেলাতে যদি আক্রান্তের সংখ্যা জানাই সেটিও 290, এবং সিলেট জেলাতে আজকে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে, 11 জন মারা গেছে। এবং আজকে আমরা হারিয়েছি সিলেটের চিত্রশিল্পী জগতের অন্যতম পথিকৃৎ, আমাদের সকলের প্রিয় অরবিন্দ দাশগুপ্তকে। তিনিও আজকে সকাল নাগাদ মারা গেছেন 24 দিন চিকিৎসাধীন থাকার পরবর্তীতে। এই মুহূর্তে রয়েছে আমি সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, যেটি সিলেটের সম্পূর্ণ ডেডিকেটেড করোনা ডেডিকেটেড হাসপাতাল, এবং এখানটা আসলে তিল ধারণের কোনো জায়গা নেই, প্রত্যেকটি আসনই পরিপূর্ণ। একই সাথে আইসিইউ কিন্তু নেই বিগত 1 মাস যাবত। প্রতিদিন অন্তত 10 থেকে 15 জন রোগী এখান থেকে ফেরত দিতে হচ্ছে, তারা এখানে ভর্তি করতে পারছেন না। অপরদিকে যখন কোনো রোগী মারা যাচ্ছে বা সুস্থ হয়ে ফিরছেন, তার অনুপাতে প্রতিদিন সকালে হয়তো 2-4 জন রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে। ওসমান মেডিকেল কলেজে আইসোলেশন ব্যবস্থায় সেখানটাও পরিপূর্ণ, এবং প্রতিদিন যে হারে আক্রান্ত হচ্ছে, যদি আপনাদেরকে জানাই 1 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত এই 18 দিনের সিলেটে সংক্রান্তের শনাক্তের সংখ্যা সেটি হচ্ছে প্রায় 4000-এর ওপর। এবং এর বিপরীতে সিলেটের চিকিৎসা সেবা দেওয়ার মতো অবস্থা রয়েছে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র 800টি আইসোলেশন বেড, এবং আইসিইউ বেড রয়েছে প্রায় 90টি। তো এই সংখ্যক আইসোলেশন বেড এবং আইসিইউ নিয়ে যে হারে আক্রান্ত বা সংক্রমিত হচ্ছেন, তাদেরকে চিকিৎসা দেওয়াটা আসলে সিলেট চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রায়ই এই হাসপাতালের আশেপাশে কিংবা বিভিন্ন হাসপাতালের আশেপাশে কেবলমাত্র অ্যাম্বুলেন্সের সাইরেনে আমরা শব্দ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে সিলেট অন্যতম একটি ঝুঁকি পর্যায়ে রয়েছে। সিলেট থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। করোনা শুধু সংকট নয়, আর্থসামাজিক উন্নয়নে বাধা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মন্ত্রণালয় ও বিভাগসমূহের 2021-2022 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পুরো বিশ্বকে সামাজিক ও অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। করোনায় সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য প্রণোদনা দেওয়া হয়েছে। এই কারণে অর্থনীতি গতিশীল রয়েছে। করোনাকালীন সময় জনগণের সুরক্ষায় কাজ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে 39টি হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেটর সেন্টার বাস্তবায়নে সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা, এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। যে কারণে আমরা কতগুলি একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি, এবং প্রায় 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই। চীনের তৈরি সিনোফার্মের আরও 20 লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে। শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের 2টি কার্গো ফ্লাইটে সব টিকা দেশে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডাক্তার শামসুল হক জানান, রাত 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 10 লাখ ডোজ টিকা নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। পরে তা গ্রহণ করে বেক্সিমকো ফার্মার গুদামে পাঠানো হয়। এছাড়াও রাত 3টায় বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইটে আসে আরও 10 লাখ ডোজ টিকা। সোমবার আরও 30 লাখ ডোজ যুক্তরাষ্ট্রের মডার্না টিকা দেশে আসবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সব মিলিয়ে আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় 2 কোটি টিকা দেশে আসার কথা রয়েছে। সামনে আমাদের হাতে আরও ভ্যাকসিন আসবে, এইটুকু আমরা বলতে পারি, এবং সেই তথ্য যখনই আমাদের কাছে যেটা আসবে তখনই আপনাদেরকে জানাবো। তো আমরা এর আগে পেয়েছি 31, আজকে পেলাম 20, তার মানে 51 লক্ষ। তার মধ্যে আগের 31 লক্ষ তো ছিল আমাদের উপহার। গাজীপুরে শুরু হয়েছে পোশাক শ্রমিকদের করোনার টিকাদান কার্যক্রম। সকাল 10টা থেকে কোনাবাড়ি তুষুকা গার্মেন্টসের 4টি বুথে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই কার্যক্রমের আওতায় রেজিস্ট্রেশন ছাড়াই আজ থেকে টিকা নিতে পারবেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। প্রথম দিন 4টি পোশাক কারখানায় প্রায় 12,000 শ্রমিককে এ সেবার মধ্যে আনার কথা রয়েছে।
সর্বনিম্ন 18 বছর বয়স থেকে এই টিকা পাবেন শ্রমিকরা উল্লেখ করে সিভিল সার্জন জানান, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। টিকা পেতে শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 21 জুলাই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোভিড-19 মহামারীর কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না। বুধবার সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 10:45 বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 10 জিলহজ মোতাবেক 21 জুলাই সারা দেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত 12 জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঈদকে সামনে রেখে লকডাউন তুলে নেওয়ার পর খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর দোকানপাট ও শপিং মলগুলোতে চলছে ঈদের বেচাকেনা। ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। বিভিন্ন শপিং মলের বেশিরভাগের প্রবেশের সময় ক্রেতা বিক্রেতাদের জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে যেতে হলেও দোকানের সামাজিক দূরত্ব মানছেন না কেউই। রোববার রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি ছিল আগের কয়েকদিনের থেকে বেশি। ব্যবসায়ীরা জানান, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় এখন বিক্রিও ভালো হচ্ছে। এ মুহূর্তে ক্রেতারা পোশাক, ব্যাগ ও জুতা বেশি কিনছেন বলে জানান তারা। তবে থান কাপড়, স্টেশনারি সহ কিছু পণ্যের বিক্রি হচ্ছে কম। আগামী কয়েকদিনে বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। শপিং মলের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনার পিছনে দেখতেই পাচ্ছি যে ক্রেতাদের বেশ উপচে পড়া ভিড়, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি কিভাবে মানা হচ্ছে? মানা হচ্ছে না এবং আপনাকে দেখালে আপনি নিজেও দেখতে পাবেন। এবং আমি সকাল থেকেই মার্কেটে ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা কোনো পক্ষ থেকেই মূলত স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। যদি প্রথমেই বলি যে ক্রেতাদের কথা, তারা আসলে মার্কেটে আসছেন, অনেকের মুখেই মাস্ক পরা নেই। আবার তাদেরকে জিজ্ঞেস করলে তারা পকেট থেকে কিংবা ব্যাগ থেকে মাস্ক বের করে তারা পরছেন এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা বলছে যে আসলে গরমের কারণে সেটি বেশিক্ষণ পরে থাকতে পারছেন, এই কারণে ব্যাগে কিংবা পকেটে রেখেছে এবং তারা পরে আবার সেটি পরছেন। আবার অন্যদিকে বিক্রেতাদের ক্ষেত্রেও কিন্তু কেউ কেউ আছেন যারা মাস্ক পরছেন না, আবার অনেকেই আছেন যারা পরছেন এবং পরবর্তীতে তাদেরকেও একই অবস্থা দেখা যাচ্ছে যে তারা মাস্ক খুলে পণ্য বিক্রি করছেন। পরে আমরা গেলে কিংবা কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু তারা কিন্তু আবার সেই মাস্ক কিন্তু পরিধান করছেন। এবং বিক্রেতাদের কাছ থেকে একটি অভিযোগ, সেটি হচ্ছে যে মার্কেটে যখন আসলে তারা বা শপিং মলগুলোতে যখন তারা আসলে প্রবেশ করছেন তখন সেই জায়গাটাতে আসলে তদারকির অভাব কিংবা সে স্যানিটাইজার ব্যবস্থা আছে কিন্তু সেটি তারা উপেক্ষা করেই কোনো ক্রেতা যখন আসছেন তো সেটি কিন্তু সিকিউরিটি গার্ড কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতেছেন না কিংবা তাকে সেটি ব্যবহার করার জন্য বাধ্য করছেন না। অন্যদিকে যদি মাস্ক ছাড়া যদি কেউ শপিং মলে প্রবেশ করে আসলে তাদেরকে এর আগে আমরা যেটি দেখেছি যে আসলে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হতো না, আসতে দেওয়া হতো না, কিংবা তাদেরকে সতর্ক করা হতো কিংবা তাকে মাস্ক পরার পরে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হতো। কিন্তু এবারে আসলে সেই পর্যবেক্ষণটাও কিন্তু কম। এইবার অন্যদিকে যদি আমি বিক্রির কথা যদি বলি তাহলে বিক্রেতারা যেটি বলছেন আসলে বিক্রির তাদের প্রত্যাশিত বিক্রি হচ্ছে বেশিরভাগই বলছেন, যদিও কেউ কেউ বলছেন যে প্রত্যাশিত তুলনায় কম হচ্ছে। তবে সামগ্রিকভাবে যেহেতু 1 মাস প্রায় বন্ধ থাকবে, আগামীতেও থাকবে এবং আগেও 18 দিন ছিল, এর মধ্যেও কিছুদিন যে খোলা ছিল এবং কিছু যে বিক্রি হচ্ছে তারা ব্যবসা করতে পারছেন, এইটাতেই তারা খুশি কিংবা সন্তুষ্ট। রাজধানী নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। ঈদ ঘিরে রাজধানীতে সক্রিয় অজ্ঞান মলম পার্টির সদস্যরা এদের টার্গেট কোরবানির পশুর হাট, শপিং মল সহ বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল।
গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে এমন এক চক্রের 5 সদস্য। তারা অন্তত 25 মামলার আসামি। ঈদে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটে আসছেন ব্যবসায়ীরা, নগরবাসীও যাচ্ছেন সেখানে। ব্যস্ততা বেড়েছে শপিং মল, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে। আর এ জায়গাগুলোতে টার্গেট করে সক্রিয় দুর্বৃত্তরা। এদের প্রতিরোধে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশও। শনিবার নিউ মার্কেট ও হাজারীবাগে অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধ ও মলমসহ 5 জনকে গ্রেপ্তার করেছে তারা। পরে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে অভিনব সব কৌশলের কথা। গাড়ি দিয়ে মানুষ যাইতেছে, দেখা গেছে ফোনে কথা বলতেছে, তখন মনে করেন যে টান দিয়ে লইয়া যাইতেছে। আবার রিক্সা দিয়ে যাইতেছে, গলায় চেন আছে, টান দিয়ে নিয়ে যাইতেছে। এইভাবে এক হাতে তো আরেক হাতে যাইতো, আরেক হাতে তো আরেক হাতে যাইতো, এইভাবেই। গোয়েন্দারা বলছেন চুরি, ছিনতাই ছাড়াও কখনো কখনো ডাকাতিও করে চক্রের সদস্যরা। ঈদ সামনে রেখে হয়েছে অজ্ঞান ও মলম পার্টি। চক্রের প্রধান কফিলের 60টি সহ গ্রেপ্তার এই 5 জনের নামে আছে 25টি মামলা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ করে যারা পকেটমার, তারপর মলম পার্টি, অজ্ঞান পার্টি, এদের দৌরত্ব বাড়ে। 5 জনকে ধরতে পেরেছি যারা কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে এবং তারা একটা প্রিপারেশন নিচ্ছিল যে তারা এই ধরনের নাশকতা ঘটাবে বা এই ধরনের ছিনতাই বা মলম দেওয়ার মাধ্যমে বা অজ্ঞান করার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। ঈদের কয়েকদিন বাইরে চলাফেরায় নগরবাসীকে সতর্ক করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রায় 1.5 ঘন্টা বন্ধ ছিল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন। রোববার 11:09 পরেই লেনদেন বন্ধ হয়ে যায়। পরে বেলা 12:30টার দিকে আবারও চালু হয় ঢাকার শেয়ার বাজারের লেনদেন। আর 1.5 ঘন্টা বন্ধ থাকায় রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে 3:30টা পর্যন্ত। এ বিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্টদের অবগত করে ডিএসসি। কর্তৃপক্ষ জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে সকাল 11টায় লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। পরে দ্রুত সমস্যার সমাধান করে 12:30টার লেনদেন শুরু করা হয়। এছাড়াও লেনদেন শুরুর সময় থেকেই ইতিবাচক অবস্থায় ছিল ডিএসসি। সৌদি আরবের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বাতিলের ফ্র্যাঞ্চাইজি দেশে আনলো বেক্সিমকো ফুডস লিমিটেড। রাজধানীর গুলশান 2-এ জমকালো আয়োজনে এর উদ্বোধন হয়েছে। বাতিল বাংলাদেশের শোরুমে পাওয়া যাবে উন্নত মানের খেজুর সহ নানা রকমের চকোলেট। পাশাপাশি দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গ্রাহকের পছন্দ অনুযায়ী আগামীতে আরও কিছু প্রখ্যাত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি আনবে বেক্সিমকো ফুডস। বাতিলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো টেক্সটাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হোসেন, বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক মোস্তফা জামান সহ অন্যান্য কর্মকর্তারা। বাতিল অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড রিনাউন্ড একটা ব্র্যান্ড। তারা বেসিক্যালি খেজুর বা খেজুর রিলেটেড প্রোডাক্ট তৈরি করে, বাট বেক্সিমকো ফুডস করা হয়েছে যে এটা দিয়ে শুরু করা হলো বিগিনিং, বাট আরও ভবিষ্যতে আরও ডেইরি প্রোডাক্টস, চকলেটস, ডিফারেন্ট টাইপের প্রোডাক্টস নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশে আমরা বেক্সিমকো ফুডস এটা রিপ্রেজেন্ট করতেছে এবং বেক্সিমকো ফুডস আরও অনেক প্রোডাক্ট নিয়ে আসবে বেক্সিমকো ফুডের আন্ডারে। আমরা আশা করতেছি যে বাতিলের পাশাপাশি আরও রিনাউন্ড ব্র্যান্ড খুব শীঘ্রই আমরা বাংলাদেশের মানুষকে দিতে পারবো। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারদিক। তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরেই হচ্ছে এবারের হজ। করোনা মহামারীতে পাল্টে গেছে বিশ্বের চিরচেনা সবকিছুই। এর প্রভাব পড়েছে হজ পালনেও। সংক্রমণ রোধে সীমিত করা হয়েছে মুসল্লির সংখ্যা। অনলাইনে নিবন্ধন করা 5 লাখের মধ্য থেকে এবছর মাত্র 60,000 জনকে দেয়া হয়েছে হজের অনুমতি। এবছর হজে অনলাইন নিবন্ধনের মতো অনেক নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে। মুসল্লিদের সকল সুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আশা করছি আগামী বছর আগের মতোই বৃহৎ পরিসরে হজ পালনের সুযোগ সৃষ্টি হবে। এবার প্রতি 3 ঘন্টায় 6,000 হজযাত্রী কাবা শরীফ তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে এক দলের তাওয়াফ শেষ করার পরই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে। রোববার মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার ফজরের পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বালিলা। বাংলাসহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত জেগে চলবে ইবাদত বন্দেগী।
মঙ্গলবার আবারও ফিরবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 4,84,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 19,07,54,000 আর মৃত্যু পৌঁছে গেছে 41 লাখের কাছাকাছি। ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। 24 ঘন্টায় 1092 জনের মৃত্যু সাক্ষী হয়েছে দেশটি। নতুন শনাক্ত প্রায় 52,000। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 823 জনের। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাজ্যে। নতুন করে শনাক্ত হয়েছে 54,674 জন। আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞায় সংশোধন করেছে যুক্তরাজ্য। টিকা নেওয়া থাকলেও ফরাসি নাগরিকদের যুক্তরাজ্যে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন প্রাণহানি হয়েছে। হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 81 রান। প্রথম ওভারে তিনাসেককে ফিরিয়ে বাংলাদেশের ভালো শুরু এনে দিয়েছেন তাসকিন। দ্রুত আরও উইকেটে হারাতে পারত জিম্বাবুয়ে, তবে সুযোগ ছেড়েছেন মিঠুন ও সাইফুদ্দিন। নিজের প্রথম ওভারে মারুমানিকে বোল্ড করে সাজঘরে ফেরান মিরাজ। উইকেটে সেট হওয়া চাকাভারকে 26 রানে থামিয়েছেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ইনজুরির কারণে মুস্তাফিজ খেলছেন না। জিম্বাবুয়ে একাদশে 2টি পরিবর্তন এসেছে। ফেরানো হয়েছে অভিজ্ঞ সিকান্দার রাজাকে। 155 রানের বিশাল জয়ে সিরিজে 109 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মাঠে নামবে টেবিল টপার বসুন্ধরা কিংস। বিকেল 4:30টায় চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল। শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে কিংস। 17 ম্যাচে 49 পয়েন্ট তাদের। দলটির অন্যতম ভরসা উইঙ্গার রবিনহো। 16 গোল দিয়ে আসরের শীর্ষ গোলদাতা এই ব্রাজিলিয়ান। কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলে 5 নম্বরে। শীর্ষ দলের বিপক্ষে লড়াই কঠিন হবে তাদের জন্য। অন্যদিকে টেবিলের 2 নম্বর দল আবাহনীও মাঠে নামবে আজ সন্ধ্যা 6:45টায়। মুক্তিযুদ্ধ সংসদের চ্যালেঞ্জ নেবে আকাশী নীলরা। সমান 17 ম্যাচ খেলে বসুন্ধরার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে আছে আবাহনী। এই ছিল আজকের বিরোধীহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।